ভাবুন, একটি বিমান আকাশে উঠছে, ভিতরে হাসি আনন্দে ভরা তরুণদের দল। তারা যাচ্ছিল একটি রাগবি ম্যাচ খেলতে। কেউ কল্পনাও করেনি এই যাত্রায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষায় পরিণত হবে। আজ আমরা জানব বিমানের সেই ভয়ঙ্কর পরিণতির গল্প। 1972 সালের 12ই অক্টোবর দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি ছোট চার্টার্ড বিমান উড্ডয়ন করে। এই বিমানটি চিলির রাজধানী সান্তিয়াগোর দিকে যাচ্ছিল। বিমানটিতে কয়েকজন রাগবি খেলোয়াড় ছিলেন। মোট 45 জন যাত্রী ছিলেন। খেলোয়াড়দের কিছু পরিবার এবং বন্ধুরাও সাথে ছিলেন। সাধারণত উরুগুয়ে থেকে সান্তিয়াগো যেতে মাত্র 3 ঘন্টা সময় লাগে, কিন্তু পথে বিশাল আন্দেজ পর্বতমালা পড়ে। দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালা বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী। হিমালয় পর্বতমালা ছাড়া সবচেয়ে উঁচু পাহাড়গুলো এখানেই পাওয়া যায়। সেদিন অর্থাৎ 12ই অক্টোবর পাহাড়ে ঝড় ছিল, যার কারণে বিমানটি আর উড়তে পারছিল না। তখন পাইলটরা মাঝ পথে যাত্রা থামিয়ে পরের দিন আবার ওড়ার সিদ্ধান্ত নেন। রাত কাটানোর জন্য বিমানটি আর্জেন্টিনার মেন্ডোজায় অবতরণ করে। পরের দিন অর্থাৎ 13ই অক্টোবর দুপুর 2:18 বিমানটি আবার উড্ডয়ন করে। পাইলটরা ভেবেছিলেন পাহাড়ের সীমান্ত শেষ, তাই বিকেল 3:21 পাইলটরা বিমানটি নিচে নামাতে শুরু করেন। বিমানটি সান্তিয়াগোর খুব কাছাকাছি ছিল, কিন্তু তখনও পাহাড়ের মধ্যেই ছিল। নামার সময় হঠাৎ করে ভয়াবহ টার্বুলেন্স শুরু হয়। বিমানটি আড়াআড়িভাবে কাঁপতে শুরু করে। এই সময় বিমানের চারপাশে মেঘ জমে যায়। মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ বিমানের অ্যালার্ম বেজে ওঠে এবং সতর্ক সংকেত জ্বলতে শুরু করে। কেন এমন হচ্ছে কেউ বুঝতে পারছিল না। যাত্রী আসনের রাগবি খেলোয়াড়রা ভয় পাননি। তারা এই টার্বুলেন্সকে খুব একটা গুরুত্ব দেননি। এক যাত্রী জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু তখনই তিনি লক্ষ্য করলেন যে তারা একটি পাহাড়ের খুব কাছে চলে এসেছেন। মেঘের বাইরে আসার সাথে সাথেই পাইলটরা বুঝতে পারেন যে তারা একটি বিশাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছেন। আতঙ্কে তারা সাথে সাথেই বিমানটিকে উপরে তোলার চেষ্টা করেন। বিমানের গ্রাউন্ড কলিশন অ্যালার্ম জোরে বেজে উঠছিল। পাহাড়ের উপর নিয়ে নিরাপদে ওড়ার জন্য পাইলটরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উপরে ওঠার সময় বিমানের পেছনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খায়। বিমানের পেছনের পুরো অংশটি আলাদা হয়ে যায়। পেছনের দুটি সারির আসন আক্ষরিক অর্থেই বিমান থেকে উড়ে বেরিয়ে যায়। 3 জন যাত্রী এর সাথে উড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান। বিমানটি আরও কয়েক সেকেন্ড উপরের দিকে উঠতে থাকে, কিন্তু তারপর হঠাৎ করে নিচে পড়তে শুরু করে। কয়েক সেকেন্ড পর আবার ধাক্কা লাগে। বিমানের বাম দিকের ডানাটি ভেঙে যায়। আরও কয়েকজন যাত্রী বিমান থেকে ছিটকে পড়ে যান। বিমানের সামনের অংশটি একটি বরফের পাহাড়ের উপর গিয়ে পড়ে। এটি 350 কিলোমিটার বেগে পাহাড়ের উপর দিয়ে পিছলে যেতে থাকে এবং 700 মিটার নিচে পড়ার পর শেষ পর্যন্ত আছড়ে পড়ে। বিমানের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। যাত্রীদের আসনগুলো বিমানের মেঝে থেকে ছিঁড়ে যায়। বিমানের ককপিট পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং পাইলটরা সাথে সাথেই মারা যান। এই বিমানটি আন্দিজের এক অজানা পাহাড়ে 3570 মিটার উচ্চতায় পড়েছিল। অবাক করা বিষয় হলো 45 জন যাত্রীর মধ্যে 33 জন তখনও বেঁচে ছিলেন। তাদের মধ্যে অনেকেই আহত ছিলেন এবং তারা কোথায় আটকে আছেন তা কেউ জানত না। পরে অবশ্য জানা যায় যে এই বিমানটি তার নির্ধারিত রুট থেকে 80 কিলোমিটার দূরে ছিল। বেঁচে থাকার এই যন্ত্রণাদায়ক গল্পটি শুরু এখান থেকেই। সেই সময়ের ওই মানুষগুলো যা কল্পনা করতে পারেনি, আপনিও এখন তা কল্পনা করতে পারবেন না যে এরপর এই বেঁচে থাকা ব্যক্তিদের সাথে ঠিক কী ঘটেছিল। এটি উরুগুয়েন এয়ারফোর্স ফ্লাইট 571 এর এক হৃদয় বিদারক ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব এর বিস্তারিত। আন্দেজ পর্বতমালায় বিমান বিধ্বস্ত। 45 জন আরোহী ছিলেন। সবাইকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। এটি আন্দেজের অলৌকিক ঘটনা হিসেবে পরিচিতি পায়। এই ক্র্যাশের ঠিক পরেই 2 জন বেঁচে থাকা ব্যক্তি ছিলেন যারা গুরুতর আহত হননি। প্রথমজন 19 বছর বয়সী রবার্তো কানেসা এবং অন্যজন 20 বছর বয়সী গুস্তাভো জারবিনো। যেহেতু তারা দুজনেই মেডিকেলের ছাত্র ছিলেন, তাই তারা সাথে সাথে চেক করতে শুরু করেন কে বেঁচে আছেন এবং আহতদের কিভাবে সাহায্য করা যায়। তারা দেখেন যে অনেক যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
তাদের মধ্যে ছিলেন একজন 23 বছর বয়সী ফার্নান্দো পারাডো, যিনি মাথার খুলি ফেটে যাওয়ার কারণে কোমায় চলে গিয়েছিলেন। এই দুই মেডিকেল ছাত্র বেঁচে থাকা মানুষদের সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। অন্যদিকে বিমান নিখোঁজ হওয়ার 1 ঘন্টার মধ্যেই চিলির রিয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস একটি বিজ্ঞপ্তি পায়। বেঁচে যাওয়া মানুষদের খুঁজতে 4টি বিমান মোতায়েন করা হয়। তারা রাত পর্যন্ত দুর্ঘটনাস্থল খোঁজার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই খুঁজে পাননি। উদ্ধারকারী কর্মকর্তারা রেডিও ট্রান্সমিশন শুনে এই সিদ্ধান্তে পৌঁছান যে বিমানটি অবশ্যই কোনো প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়েছে। সমস্যা ছিল বিমানটির রং ছিল সাদা এবং এটি এমন এক জায়গায় বিধ্বস্ত হয়েছিল যেখানে চারদিকে সাদা তুষার আর বরফে ঢাকা পাহাড়ে এটি খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। 13 অক্টোবর রাতে বাকি যাত্রীরা খুব আশাবাদী ছিলেন। তারা আশা করেছিলেন যে তারা যদি কোনোভাবে একটি রাত সেখানে কাটিয়ে দিতে পারেন এবং ঠান্ডা থেকে বাঁচার পথ খুঁজে পান, তবে পরদিন কেউ না কেউ তাদের খুঁজে পাবে। 5 জন আহত যাত্রী সেই তুষার ভরা রাত সহ্য করতে পারেননি। জীবিত ব্যক্তির সংখ্যা 33 থেকে কমে 28-এ দাঁড়ায়। বেঁচে থাকা ব্যক্তিরা বিমানের বাকি অংশকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেন। তারা লাগেজ, আসন এবং বরফ ব্যবহার করে বিমানের পেছনের অংশ বন্ধ করে দেন, যাতে ভিতরে গরম অনুভূত হয়। পরের দিন অর্থাৎ 14 অক্টোবর আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ের 11টি ভিন্ন ভিন্ন বিমান অনুসন্ধান অভিযানে নামানো হয়। তারা যে এলাকাটি অনুসন্ধানের জন্য বেছে নিয়েছিলেন তা সঠিক ছিল। দুর্ঘটনাস্থলটি সেই অনুসন্ধান এলাকার মধ্যেই ছিল, কিন্তু তবুও তারা দুর্ঘটনাস্থলটি খুঁজে পাননি। বেঁচে থাকা ব্যক্তিরা লিপস্টিক ব্যবহার করে বিমানের ছাদে SOS লেখার চেষ্টা করেন। তারা লিখতে শুরু করেন, কিন্তু শীঘ্রই বুঝতে পারেন যে সব অক্ষর লেখার মতো যথেষ্ট লিপস্টিক তাদের নেই। এরপর তারা সুটকেস ব্যবহার করে বরফের ওপর একটি বড় ক্রস চিহ্ন তৈরি করার চেষ্টা করেন, যাতে উপরের অনুসন্ধানকারী বিমানগুলো তা দেখতে পান। তারা বুঝতে পারেন এটিও কাজ করছে না। সেদিন তারা 1টি বা 2টি নয়, বরং 3টি বিমানকে তাদের উপর দিয়ে উড়ে যেতে দেখেন। তারা চিৎকার করেছিলেন, হাত নেড়েছিলেন এবং বিমানগুলো দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। এই চেষ্টায় আরও একটি দিন কেটে গেল। পরের দিন 15 অক্টোবর বেঁচে থাকা ব্যক্তিরা বুঝতে পারেন যে বেঁচে থাকার জন্য তাদের জল দরকার। ফিতো স্ট্রচ নামে একজন যাত্রী জল পাওয়ার একটি উপায় খুঁজে বের করেন। তিনি একটি ধাতব পাতকে সোলার কালেক্টর হিসেবে ব্যবহার করেন, যাতে সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করে বরফ গলানো যায়, এবং তিনি খালি মদের বোতলে জলের ফোঁটা সংগ্রহ করেন। 16 অক্টোবর ক্রাশের 3 দিন পর ফার্নান্দো পারাডো কোমা থেকে জেগে ওঠেন। জ্ঞান ফেরার সাথে সাথেই তিনি দেখেন তার মা ক্রাশে মারা গেছেন এবং তার 19 বছর বয়সী বোন গুরুতর আহত। পারাডো তার বোনকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন, তার জন্য খাবার ও জল আনেন। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে ক্রাশের 8 দিন পর তার বোন আঘাত সহ্য না করতে পেরে মারা যান। যাত্রীদের অধিকাংশ ছিলেন উপকূলীয় এলাকার বাসিন্দা। এর আগে তারা কখনো তুষার দেখেননি, আর এখন হঠাৎ করে -30°C ঠান্ডায় এত উচ্চতায় সঠিক খাবার ও জল ছাড়াই তারা কোনোভাবে বেঁচেছিলেন। এই খারাপ অবস্থার মধ্যে আরও একটি সমস্যা দেখা দেয়, স্নো ব্লাইন্ডনেস। যখন সূর্যের অতিবেগুনি রশ্মি পাহাড়ের তুষার ও বরফের উপর প্রতিফলিত হয়, তখন এটি আপনার চোখের ক্ষতি করতে পারে। একে বলা হয় স্নো ব্লাইন্ডনেস। 21 অক্টোবর অর্থাৎ ক্রাশের 8 দিন পর অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো আশা ছেড়ে দেয়। তারা বিশ্বাস করেছিল যে যেহেতু ওই 8 দিনে তারা বেঁচে থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি, তাই অনুসন্ধান অভিযান চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। এতদিন পর কারো বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। তাই 142 ঘন্টা অনুসন্ধানের পর আনুষ্ঠানিকভাবে এই অনুসন্ধান অভিযান বন্ধ করে দেওয়া হয়। বেঁচে থাকা ব্যক্তিরা বিমানের সিটের মাঝখানে একটি ট্রানজিস্টর রেডিও খুঁজে পান। এক রাগবি খেলোয়াড় রয় হার্লি, তিনি ইলেকট্রনিক্স ডিভাইসে উৎসাহী ছিলেন, তাই তিনি রেডিওটি চালু করার চেষ্টা করেন। তিনি জোগাড় যন্ত্র করে একটি লম্বা অ্যান্টেনা তৈরি করেন এবং তার প্রচেষ্টায় শেষ পর্যন্ত রেডিওটি কাজ করতে শুরু করে। এই রেডিওটি কেবল একমুখী যোগাযোগ করতে পারত। বেঁচে থাকা ব্যক্তিরা কথা শুনতে পারতেন, কিন্তু কোনো বার্তা পাঠাতে পারতেন না। ক্রাশের 11 দিন পর তারা রেডিওটি চালু করেন এবং তখনই তারা জানতে পারেন যে অনুসন্ধান অভিযান বাতিল করা হয়েছে। তাদের মন পুরোপুরি ভেঙে যায়। এই খবর শুনে কিছু মানুষ কাঁদতে শুরু করেন, কিছু মানুষ হাত জোড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন।
ফার্নান্দো পারাডোই একমাত্র ছিলেন যিনি এই খবর শুনে খুব একটা প্রতিক্রিয়া দেখাননি, কারণ তিনি অন্য কিছু পরিকল্পনা করেছিলেন। 11তম দিনের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের খাবার ফুরিয়ে আসছিল। শুরুতে তাদের কাছে খুব বেশি খাবার ছিল না। সেখানে ছিল মাত্র 8টি চকলেট বার, 1 টিন শামুক, 3টি ছোট জ্যামের জার, 1 জার আমন্ড, 1 বক্স চীনাবাদাম, কিছু খেজুর, ক্যান্ডি, শুকনো পাম এবং কয়েক বোতল মদ। ক্রাশের কয়েকদিন পর তারা খাবার মেপে খেতে শুরু করেন। তারা প্রতিদিন খুব সামান্য খেতেন। পারাডো 3 দিন ধরে একটি চকলেট কোটেড চীনাবাদাম খেয়েছিলেন, মাত্র 1টি চীনাবাদাম। 3800 মিটার উচ্চতায় কোনো গাছপালা ছিল না, বা এমন কোনো প্রাণীও ছিল না যা মেরে খাওয়া যায়। 11তম দিনে খাবার পুরোপুরি শেষ হয়ে যায়। কিছু মানুষ বিমানের কিছু অংশ খাওয়ার চেষ্টা করেন। তারা সিটের ভেতরের তুলো এবং সিটের চামড়া খাওয়ার চেষ্টা করেন, কিন্তু এতে তারা আরও অসুস্থ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে যখন না খেয়ে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তখন এই বেঁচে থাকা ব্যক্তিরা এমন কিছু করেছিলেন যা আপনাকে চমকে দেবে। বেঁচে থাকার জন্য তারা সিদ্ধান্ত নেন যে তাদের মৃত বন্ধু ও পরিবারের মৃতদেহ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কারণ এই ক্রাশে যারা মারা গিয়েছিলেন তাদের অধিকাংশই ছিল বন্ধু, সহপাঠী, পরিবারের সদস্য বা আত্মীয়। যেহেতু কানেসা এই ধারণাটি দিয়েছিলেন, তাই তিনি প্রথম এটি চেষ্টা করেন। অন্যরা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। কিন্তু 2 দিন পর আর কোনো উপায় না থাকায় অবশেষে তারাও মানুষের মাংস খাওয়া বেছে নেন। 29শে অক্টোবর, ক্রাশের 16 দিন পর বেঁচে থাকা ব্যক্তিদের জন্য এই খাবারের উৎস দ্রুত ফুরিয়ে আসছিল। সেদিন রাতে তারা একটি বিকট শব্দ শুনতে পান। এটি ছিল একটি তুষার ধস। পাহাড়ের চূড়া থেকে এত দ্রুত প্রচুর পরিমাণে তুষার নেমে আসে যে এটি বিমানের ভাঙা অংশটিকে তুষার দিয়ে ঢেকে দেয়। 8 জন মানুষ তুষারের নিচে হারিয়ে যান এবং শ্বাসরোধ হয়ে মারা যান। মাত্র 19 জন বেঁচে ছিলেন। এই বাকি 19 জন মানুষও তুষারের নিচে একটি ছোট জায়গায় আটকা পড়েছিলেন। পারাডো একটি ধাতব পোল ব্যবহার করে তুষারের মধ্যে একটি ফুটো করেন, যাতে কিছুটা বাতাস চলাচল করতে পারে। 2 দিন কঠোর পরিশ্রমের পর তারা তুষারের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়েন এবং অনেক কষ্টে উপরে আসতে সক্ষম হন। বাইরে বের হওয়ার সাথে সাথেই তারা দেখেন একটি তুষার ঝড় আসছে এবং বেঁচে থাকার জন্য তুষারের গুহার ভেতরেই ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। পরের 3 দিন বাকি বেঁচে থাকা ব্যক্তিরা কোনোভাবে এই সংকীর্ণ জায়গায় ছিলেন। 3 দিন পর তারা আবার উপরে উঠে আসেন এবং আবহাওয়া পরিষ্কার ছিল। বাইরে আসার পর বেঁচে থাকা ব্যক্তিরা বুঝতে পারেন যে কেউ তাদের বাঁচাতে আসছে না। যদি তারা বেঁচে থাকতে চায় তাহলে তাদের নিজেদেরই চেষ্টা করতে হবে। দুর্ঘটনাস্থলে বসে সাহায্যের জন্য অপেক্ষা করার কোনো মানে নেই। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বেঁচে থাকা ব্যক্তিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন কানেসা, পারাডো এবং ভিজেন্টিন। তারা একসাথে সিদ্ধান্ত নেন যে তাদের আরও বেশি খাবার এবং সবচেয়ে গরম পোশাক দেওয়া হবে এবং তারা সাহায্যের খোঁজে চারপাশ ঘুরে দেখবেন। প্রথম কাজ ছিল অবস্থান অনুমান করা। ক্রাশের আগে কো-পাইলট জানিয়েছিলেন যে তাদের বিমানটি কুরিকো পার হয়েছে, তাই তারা অনুমান করেছিলেন যে তারা যদি পশ্চিম দিকে কয়েক কিলোমিটার হাঁটেন তবে তারা অবশ্যই চিলির কোনো গ্রামে পৌঁছে যাবেন। কিন্তু তাদের অনুমান মারাত্মক ভুল ছিল। আসলে কো-পাইলট জানতেনই না তিনি বিমানটিকে কোথায় নিয়ে যাচ্ছেন। বাস্তবে তাদের দুর্ঘটনাস্থলটি ছিল 89 কিলোমিটার পূর্বে, আন্দিজ পাহাড়ের একেবারে মাঝখানে। 15 নভেম্বর, ক্রাশের 33 দিন পর এই 3 জন মানুষ সাহায্যের খোঁজে বেরিয়ে পড়েন। পূর্ব দিকে কয়েক ঘন্টা ভ্রমণের পর তারা তাদের বিমানের পেছনের অংশটি খুঁজে পান। এটি বিমানের সেই অংশ যা প্রথমে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর ভেতরে তারা অনেক সুটকেস, চকলেটের বক্স, 3টি মাংসের পেটি, 1 বোতল রাম, অতিরিক্ত পোশাক এবং কিছু ঔষধ খুঁজে পান এবং এর সাথে তারা বিমানের 2-ওয়ে রেডিও সিস্টেমটিও খুঁজে পান। এটি এমন একটি রেডিও যা কেবল কথা শুনতে নয়, বার্তাও পাঠাতে পারে। তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। অভিযানের পরের দিন তারা পূর্ব দিকে আরও একটু হাঁটেন, কিন্তু আলোচনার পর তারা বিশ্বাস করেন যে তাদের বিমানের রেডিওটি চালু করার চেষ্টা করা উচিত। তারা বিমানের মূল অংশ থেকে কিছু ব্যাটারি এনে রেডিওটি চালু করার সিদ্ধান্ত নেন। তারা পেছনের অংশ 24 কেজির ব্যাটারি খুঁজে পান, কিন্তু সেটি খুব ভারী ছিল। তারা এটি মূল দুর্ঘটনাস্থলে বয়ে নিয়ে যেতে পারছিলেন না, তাই তারা সেখানেই এটি চালু করার সিদ্ধান্ত নেন।
তারা ফিরে যান এবং রয় হার্লির সাহায্য নেন, যার ইলেকট্রনিক্স সম্পর্কে কিছুটা জ্ঞান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিকল্পনাটি কাজ করেনি। আসল ব্যাপার ছিল বিমানের ইলেকট্রনিক সিস্টেম 115 ভোল্ট এসিতে কাজ করত, আর তাদের ব্যাটারি ছিল 24 ভোল্ট ডিসি। সেগুলো সংযোগ করার কোনো উপায় তাদের কাছে ছিল না। তারা কয়েকদিন রেডিওটি চালানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শীঘ্রই বুঝতে পারেন এর কোনো উপায় নেই। বেঁচে থাকার জন্য এখন তাদের পশ্চিম দিকে হাঁটা শুরু করতে হবে। 11 ডিসেম্বর ক্রাশের 59 দিন পর আবার তুষারধস হয়। এতে আরও 3 জন বেঁচে থাকা ব্যক্তি মারা যান। মাত্র 16 জন বাকি রইলেন। পশ্চিমের পাহাড়গুলোয় চড়ার জন্য রাতে ঘুমানোর একটি উপায় দরকার ছিল। -30 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় তারা কিভাবে রাত কাটাবেন? বেঁচে থাকা ব্যক্তিদের মধ্যে 18 বছর বয়সী এক ছেলে ছিল, কার্লোস মিগুয়েল রদ্রিগেজ। তার মনে পড়েছিল যে তার মা তাকে সুই দিয়ে সেলাই করা শিখিয়েছিলেন। সে তার সাথে সুই এবং সেলাইয়ের কিট বহন করছিল। সে বিভিন্ন পোশাকের টুকরো সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ তৈরি করলেন। পরের দিন 12 ডিসেম্বর ক্রাশের পর প্রায় 2 মাস পার হয়ে গিয়েছিল। এই 3 জন সাহসী মানুষ, পারাডো, কানেসা এবং ভিজেন্টিন, কোনো পাহাড় চড়ার সরঞ্জাম ছাড়াই হিমবাহ বেয়ে উঠতে শুরু করে। একমাত্র নিশ্চিত বিষয় ছিল যে পশ্চিম দিকে চিলি ছিল। পশ্চিম দিকে যাওয়ার অর্থ ছিল নিচে নামার আগে তাদের প্রথমে পাহাড়টি টপকাতে হবে। তারা তখনও বিশ্বাস করতেন যে তারা মাত্র কয়েক কিলোমিটার দূরে আছেন। তাই তারা আশা করেছিলেন 2-3 দিন হাঁটলেই সাহায্য পাবেন। তাই তারা 3 দিনের মতো মাংসের সাপ্লাই প্যাক করেন। ঠান্ডা থেকে বাঁচতে পারাডো 3 জোড়া জিন্স পরেছিলেন। তিনি তার টি শার্টের ওপর 3টি সোয়েটার এবং পায়ে 4 জোড়া মোজা পরেছিলেন। মোজার ওপর তিনি একটি প্লাস্টিকের শপিং ব্যাগও পরেছিলেন। ঠান্ডা এতটাই ভয়াবহ ছিল। তাদের কোনো টেকনিক্যাল গিয়ার ছিল না, কোনো ম্যাপ বা কম্পাস ছিল না, এবং পাহাড় চড়ার কোনো অভিজ্ঞতাও ছিল না। আর এই উচ্চতায় বাতাস বেশ পাতলা হয়ে যায় এবং অক্সিজেনের অভাব অনুভূত হতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও তারা পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকেন। তাদের সেলাই করা স্লিপিং ব্যাগটি রাতে কাজে লাগত। দিনের বেলা তারা ধীর পদক্ষেপে এগোতে থাকেন। তারা 3 জন সেই একটি স্লিপিং ব্যাগের মধ্যে একে অপরের যত সম্ভব কাছাকাছি হয়ে ঘুমাতেন, আর সূর্য ওঠার সাথে সাথেই তারা আবার হাঁটতে শুরু করতেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন সকালে তারা বুঝতে পারেন যে তাদের অনুমান একেবারেই ভুল ছিল। সামনে তাদের যাত্রার কোনো শেষ দেখা যাচ্ছিল না। যেহেতু তাদের কাছে খাবার খুব কম ছিল, তাই ভিজেন্টিন দুর্ঘটনাস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বাকি 2 জন এগিয়ে যাওয়ার কথা ভাবেন যাতে খাবার কম লাগে। 15 ডিসেম্বর ভিজেন্টিন ফিরে যেতে শুরু করেন, যা সহজ ছিল কারণ পুরোটাই ছিল নিচের দিকে। তিনি বিমানের একটি আসনকে স্লেজ হিসেবে ব্যবহার করেন এবং 1 ঘন্টার মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। এই পাহাড়ে উঠতে তাদের 3 দিন সময় লেগেছিল, কিন্তু মাত্র 1 ঘন্টায় তিনি ফিরে আসেন। পারাডো এবং কানেসা পাহাড় চড়া চালিয়ে যান। 3 ঘন্টা পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছান এবং দেখেন যে চারপাশে যত দূর চোখ যায় কেবল পাহাড় আর পাহাড়। বরফে ঢাকা পাহাড় ছাড়া আর কিছুই ছিল না। অনেক কষ্টে পারাডো অন্য কিছু দেখার চেষ্টা করেন। সুদূর পশ্চিম দিগন্তে তারা 2টি পাহাড়ের চূড়া দেখতে পান যেখানে বরফ নেই। তারা ধরে নেন তাদের সেই দিকে যাত্রা চালিয়ে যেতে হবে। তারা হাল ছাড়তে পারতেন না। পারাডো এবং কানেসা অনেক দিন ধরে হাইকিং চালিয়ে যান। অবশেষে তারা একটি উপত্যকায় পৌঁছান, এমন একটি উপত্যকা যেখানে তারা একটি নদী বয়ে যেতে দেখেন। এই পরিস্থিতিতে নদীর কাছে পৌঁছানো ছিল বড় স্বস্তি, কারণ নদীর ধারের পথ ধরে নিচের দিকে যাওয়া সহজ ছিল। তারা কেবল হাঁটতেই থাকলেন। অবশেষে 10 দিন হাঁটার পর 20 ডিসেম্বর তারা মানুষের অস্তিত্ব খুঁজে পান। তারা মাঠে কিছু গরু দেখতে পান। এই পর্যায়ে তারা এতটাই ক্লান্ত ছিলেন যে আর 1 পাও চলতে পারছিলেন না। ঠিক তখনই নদীর ওপারে ঘোড়ায় চড়া 3 জন মানুষকে দেখতে পান। পারাডো চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু নদীর শব্দ এতটা জোরালো ছিল যে ওই মানুষগুলো তার কথা শুনতে পায়নি। কিন্তু ভাগ্যক্রমে তাদের মধ্যে একজন পারাডো এবং কানেসাকে দেখে ফেলেন। তিনি তাদের দিকে তাকান এবং পাল্টা চিৎকার করে বলেন যে তিনি পরের দিন ফিরে আসবেন। পরের দিন সে ব্যক্তি ঘোড়ায় চড়ে ফিরে আসেন এবং এবার সাথে করে কাগজ ও পেন্সিল নিয়ে আসেন। তিনি কাগজ ও পেন্সিলটি সুতো দিয়ে একটি পাথরের সাথে বাঁধেন এবং নদীর ওপারে ছুঁড়ে দেন। প্রথমবারের মতো পারাডো বিশ্বের কাছে তার বার্তা পাঠানোর সুযোগ পায়। অন্যদিকে এই বার্তাটি যিনি পেয়েছিলেন তিনি চিলির একজন কৃষক, সার্জিও কাতালান। তিনি চিরকুটটি পড়েন এবং ইশারায় জানান যে তিনি বুঝতে পেরেছেন।
তাদের দুই বন্ধুর সাথে কথা বলার পর জানা যায় তাদের মনে পড়ছিল কয়েক মাস আগে তারা খবরে শুনেছিলেন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আর যখন এই বন্ধুরা এটি বুঝতে পারেন তারা স্তম্ভিত হয়ে যান। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে 2 মাস আগের বিমান দুর্ঘটনার কোনো যাত্রী বেঁচে থাকতে পারে। সার্জিও নদীর ওপারে এক টুকরো রুটি ছুঁড়ে দেন এবং পরের 10 ঘন্টা ঘোড়ায় চড়ে পশ্চিম দিকে যান। তারা তখনও যে কোনো গ্রাম বা লোকালয় থেকে অনেক দূরে ছিলেন। অবশেষে যখন তিনি নিকটস্থ শহরে পৌঁছান তখন সেনাবাহিনী কমান্ডোকে বিষয়টি জানানো হয় এবং তিনি সান্তিয়াগোর সেনা সদর দপ্তরে যোগাযোগ করেন। ইতিমধ্যে কৃষকরা পারাডো এবং কানেসাকে ঘোড়ায় চড়ে লস মাইতেনেসে নিয়ে যান, যেখানে তারা অবশেষে কিছুটা বিশ্রাম পান। দেখা যায় যে কেবল মনের জোরে তারা গত 10 দিন পায়ে হেঁটে 100 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এই খবরটি অন্যদের জানাজানি হওয়া মাত্রই তা আন্তর্জাতিক সংবাদে পরিণত হয়। চিলির বিমান বাহিনী বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য সাথে সাথে 3টি হেলিকপ্টার পাঠান। সেনা কর্মকর্তারা পারাডো এবং কানেসার সাক্ষাৎকার নেন দুর্ঘটনাস্থলের অবস্থান জানতে। প্রায় 70 দিন পর 2টি অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার অবশেষে বেঁচে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছায়। মোট 16 জন বেঁচে থাকা ব্যক্তিকে উদ্ধার করা হয়। তারা অত্যন্ত ভয়াবহ অবস্থায় ছিলেন, সিকনেস, ডিহাইড্রেশন, হাড় ভাঙা এবং অপুষ্টি, কিন্তু তারা সবাই সুস্থ হয়ে ওঠেন। এই গল্প শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, বন্ধুত্ব এবং বেঁচে থাকার অদম্য লড়াইয়ের গল্প। যখন পৃথিবী বিশ্বাস করেছিল তারা মারা গেছে, তখন তারা পাহাড় জয় করে ফিরে এসেছিল জীবনের কাছে। যদি আপনি মনে করেন মানুষের ইচ্ছাশক্তি অসম্ভবকে সম্ভব করতে পারে, তাহলে এই গল্পটি শেয়ার করুন। কারণ ফ্লাইট 571 শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটা মানুষের বেঁচে থাকার অদম্য শক্তির গল্প। এমন আরও রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।